স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্পর্কে। এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি কিন্তু আগে বিভাজিত হয়, অর্থাৎ আগে ক্যারিওকাইনোসিস হয় এবং এই ক্যারিওকাইনোসিস দশা সমাপ্ত হয়ে গেলে শুরু হয় সাইটোকাইনোসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজন। এই ক্যারিওকাইনোসিস দশায় আমরা মোট 4টি উপদশা দেখতে পাই, আর যেগুলি হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই ক্যারিওকাইনোসিস শুরু হওয়ার পূর্বে কিন্তু আমরা ইন্টারফেজ দশা দেখতে পাই, আর যেখানে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয়। এখন আমরা মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনোসিস দশার 4টি উপদশা সম্পর্কে বিশদে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আর অবশ্যই এই 4টি উপদশার মধ্যে যে প্রথমে আসে মানে প্রোফেজ, সেটি নিয়েই আলোচনা করা ভালো। তাহলে দেখো প্রোফেজ দশায় ঠিক কি কি হয়। প্রোফেজ দশার প্রথমেই নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমাটিন তন্তুগুলো নিজেদের মধ্যে আরো গুটিয়ে আরো প্যাকিং হয়ে তৈরি করে ফেলে ক্রোমোজোম। এরপর এই ক্রোমোজোমগুলো মাঝখান থেকে ভাগ হয়ে তৈরি করে ফেলে দুটো সিস্টার ক্রোমাটিন, যেটি সেন্ট্রোমিয়ার দিয়ে একে অপরের সাথে যুক্ত থাকে। নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণরূপে এই দশায় বিলুপ্ত হয়, ফলে ক্রোমোজোমগুলো কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে এদিক ওদিক অর্থাৎ ইতস্ততভাবে ছড়িয়ে পড়ে। এরপর সাইটোপ্লাজমে থাকা সেন্ট্রোজোমটি দুটি ভাগে ভাগ হয়, অর্থাৎ দুটি সেন্ট্রিওল তৈরি করে এবং সেই সেন্ট্রিওলগুলি কোষের বিপরীত প্রান্তে অর্থাৎ দুই মেরুর দিকে আস্তে আস্তে অগ্রসর হয় এবং সেখানে এসে যুক্ত হয় মাইক্রোটিবিউলার প্রোটিন এবং সেই মাইক্রোটিবিউলার প্রোটিন তৈরি করে ফেলে বেম তন্তু। এরপর বেম তন্তুর মধ্যে থাকা মাইক্রোটিবিউলার প্রোটিনগুলি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার রিজিয়নে থাকা কাইনেটোকোরের সাথে আটকে যায়, ফলে যে ক্রোমোজোমগুলো কোষের এদিক ওদিক ছড়িয়েছিল সেগুলি আস্তে আস্তে মেরুর দিকে যেতে শুরু করে। আর এরপর শুরু হয় মেটাফেজ দশা। এই দশায় কি ঘটে? এই দশায় ক্রোমোজোমগুলি কোষের মাঝখানে অর্থাৎ বিষুব অঞ্চলে লম্বালম্বি ভাবে অবস্থান করে, আর যাকে আমরা বলি মেটাফেজ প্লেট। এই সময় কিন্তু কোষের ক্রোমোজোমকে সব থেকে ভালোভাবে দেখা যায়। এরপরে শুরু হয় অ্যানাফেজ দশা। ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড দুটো পরস্পরের সঙ্গে যে সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত অবস্থায় ছিল সেই অঞ্চল বরাবর নিচ থেকেই বিচ্ছিন্ন হয়ে যায় এবং বেম তন্তুর সাহায্যে তারা কোষের বিপরীত প্রান্তে যেতে শুরু করে। এই সময় সিস্টার ক্রোমাটিডের মাঝ বরাবর একটা প্রোটিন জাতীয় তন্তু দেখতে পাওয়া যায়, যাকে ইন্টারজোনাল তন্তু বলা হয়। ক্রোমাটিডগুলোর বেম তন্তুর সাহায্যে কোষের বিপরীত মেরুতে যাওয়ার এই ঘটনাকে আমরা কিন্তু বলি অ্যানাফেজীয় চলন। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে অ্যানাফেজীয় চলন কাকে বলে। পাশাপাশি সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে কিন্তু 4টি ভাগে ভাগ করা হয়। যেমন মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, ভি আকৃতির ক্রোমোজোমকে বলা হয়, এল আকৃতির ক্রোমোজোমকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। পাশাপাশি যে আকৃতির ক্রোমোজোমকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম এবং আই আকৃতির ক্রোমোজোমকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এই অ্যানাফেজ দশা কিন্তু গোটা ক্যারিওকাইনোসিস দশার সব থেকে ক্ষণস্থায়ী দশা, অর্থাৎ এটি খুব কম সময়ের জন্য হয়। আর এরপর শুরু হয় টেলোফেজ দশা, যেটি ক্যারিওকাইনোসিসের একদম শেষ দশা। তাহলে দেখে নেওয়া যাক যে এই দশায় ঠিক কি কি ঘটনা ঘটে। এই দশায় ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ারের কাছাকাছি জায়গায় অর্থাৎ কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছে যায়। এছাড়া এই সময় ক্রোমাটিডগুলো তাদের ঘন সন্নি বিশিষ্ট অবস্থা থেকে একটু একটু করে আলগা হতে শুরু করে, অর্থাৎ নিউক্লিয় জালিকা গঠন শুরু হয়। পাশাপাশি নিউক্লিয় ওলাস ও নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে। বেম তন্তু আস্তে আস্তে সাইটোপ্লাজমের মধ্যে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়ে। আর এই ঘটনার সঙ্গে সঙ্গে কোষে কিন্তু টেলোফেজ দশার সমাপ্ত হয়, অর্থাৎ ক্যারিওকাইনোসিস দশার সমাপ্তিকরণ ঘটে। আর এই টেলোফেজ দশা বা ক্যারিওকাইনোসিস দশা শেষ হবার সঙ্গে সঙ্গে কোষের যে অবস্থা দাঁড়ায় সেটি যদি তুমি দেখো, তাহলে দেখতে পাবে যে একটা কোষ এবং তার মধ্যে দুটি নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াসের তো বিভাজন হয়ে গেছে ক্যারিওকাইনোসিস দশার মাধ্যমে, ফলে একটি কোষের মধ্যে কিন্তু দুটি নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। এই ঘটনা কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে একই রকমভাবে ঘটে, শুধুমাত্র উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, ফলে বেম তন্তুগুলো ওই ক্ষেত্রে মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিবিউলার প্রোটিন তৈরি করে, যেটি প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রোজোম আর মাইক্রোটিবিউলার প্রোটিন দুজনে মিলেই তৈরি করে। শুধু এইটুকু তফাৎ,
বাকি কিন্তু সমস্ত ঘটনা একই, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ এবং অ্যানাফেজ এই 4 পর্যায়েই কিন্তু ক্যারিওকাইনোসিসটি উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে দেখতে পাওয়া যায়। আর এই ক্যারিওকাইনোসিস হয়ে গেলে শুরু হয় কিন্তু সাইটোকাইনোসিস, মানে সাইটোপ্লাজমের বিভাজনের পালা। এই বিভাজন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে আলাদা আলাদাভাবে হয়, কারণ আমরা জানি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, যেখানে প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। তাহলে আগে দেখে নেওয়া যাক উদ্ভিদ কোষে সাইটোকাইনোসিস কিভাবে ঘটে। টেলোফেজের ঠিক পরে উদ্ভিদ কোষে যে সমস্ত বেমতন্তু গঠন করেছিল, অর্থাৎ মাইক্রোটিবিউলার প্রোটিন, সেগুলি ভেঙে গিয়ে তৈরি করে ফ্যাগমোপ্লাস্ট। এই ফ্যাগমোপ্লাস্টগুলো উদ্ভিদ কোষের মাঝখানে বিষুব অঞ্চল বরাবর জমতে থাকে আর জমে জমে তৈরি করে কোষপাত বা সেল প্লেট। এই সেল প্লেট পরবর্তীকালে মধ্য পর্দায় কনভার্ট হয়। এখন এই সেল প্লেটের দুপাশে কোষ প্রাচীরের বিভিন্ন উপাদান এসে জমতে শুরু করে, যেমন ধরো সেলুলোজ, হেমিসেলুলোজ, পিকটিন, সুবেরিন ইত্যাদি। এগুলি আস্তে আস্তে জমা হয়ে তৈরি করে ফেলে কোষ প্রাচীর। আর কোষ প্রাচীর তৈরি হয়ে গেলেই তো সেলটা ডিভাইডেড হয়ে গেল, কারণ ক্যারিওকাইনোসিস দশায় আগেই তো নিউক্লিয়াস ডিভাইডেড হয়েই ছিল। আর এই কোষ প্রাচীর তৈরি করে ফেলা মানেই সাইটোপ্লাজম ডিভাইডেড হয়ে গেল মাঝখান থেকে, ফলে দুটি অপত্য কোষ তৈরি হয়ে গেল। আর উদ্ভিদ কোষে এইভাবেই সাইটোকাইনোসিস পদ্ধতিটি শেষ হয়। এরপরে আমরা জেনে নেব প্রাণী কোষে সাইটোকাইনোসিস কিভাবে হয়। প্রাণী কোষে টেলোফেজের পরবর্তী ক্ষেত্রে কোষের বিষুব অঞ্চলে বেমতন্তু থেকে তৈরি হওয়া স্টেন বডিগুলো কোষ পর্দার কাছাকাছি এরিয়ায় একটা টানের সৃষ্টি করে। এই টান হওয়ার জন্য প্রাণী কোষের মাঝ বরাবর কিন্তু একটা খাঁজের সৃষ্টি হয়। পরবর্তীকালে এই খাঁজ পরস্পরের দিকে এগোতে থাকে এবং একটা সময় তারা সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যায়, আর যার ফলস্বরূপ সাইটোপ্লাজমটি দুটি ভাগে ভাগ হয়ে যায়, ফলে দুটি অপত্য কোষ তৈরি হয়ে যায়। আর সাথে সাথে কমপ্লিট হয়ে যায় প্রাণী কোষের সাইটোকাইনোসিস পদ্ধতি। আর এই সাইটোকাইনোসিস পদ্ধতি কমপ্লিট হবার সাথে সাথেই সেল ডিভিশন কিন্তু সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে যায়। তাহলে আজকে আমরা জেনে নিলাম মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে কিভাবে ক্যারিওকাইনোসিস এবং সাইটোকাইনোসিস পর্যায়ক্রমে ঘটে। পাশাপাশি জেনে নিই যে যদি ধরো কোনো কারণে সাইটোকাইনোসিস না হয়, অর্থাৎ ক্যারিওকাইনোসিস হয়ে গেছে কিন্তু সাইটোকাইনোসিস হলো না, তাহলে কি হবে? একটা কোষের মধ্যে আমরা তো দুটি নিউক্লিয়াস পাবো বা একাধিক নিউক্লিয়াস পাবো। আর একটা কোষের মধ্যে এই একাধিক নিউক্লিয়াসকে কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সিনোসাইট এবং প্রাণী কোষের ক্ষেত্রে সিনসাইটিয়াম বলি।